করা সম্ভব হলো না। কলকাতার বুকে শিক্ষক শিক্ষিকাদের সুনামি। আপনারা যারা এলেন না তারা ভুলে যাবেন না 2016 সালের কথা। সারা দেশে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আজকে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকে আমরা কলকাতায় সমবেত হয়েছি। 2017 সালের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের ফলে সারা রাজ্যের শুধু নয়, সারা দেশের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা চাই এর আশু সমাধান হোক। এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, তারা সুপ্রিম কোর্টের কাছে, এনসিটি সুপ্রিম কোর্টের কাছে যে এফিডেভিট দিয়েছে, যে বক্তব্য দিয়েছে, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি না। এবং এই সম্পর্কে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তা পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। আমরা সমগ্র বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর, কেন্দ্রের শিক্ষা দপ্তর, রাজ্যের প্রশাসনিক প্রধান, কেন্দ্রের প্রশাসনিক প্রধান সকলের আমরা হস্তক্ষেপ চাইছি। তাদের হস্তক্ষেপে এই শিক্ষা ব্যবস্থা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বাঁচবে এবং শিক্ষকরাও এই সমস্যা থেকে মুক্ত হবে। নামে অপমান সইছি না, সইব না, সইছি না, সইব না। পেটের নামে কর্মী ছাঁটাই মানছি না, মানব না, মানছি না, মানব না। তাই আমাদের প্রতিবাদ চলছে, চলবে। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। মিছিলের লোকের আধিক্য এতটাই বেশি, লাইন করে যে প্রথাগত মিছিল হয় সেটা না হয়ে আমাদের কিছুটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে পেছনে তো এক জনপ্লাবন, তার মাঝে বৃষ্টি হচ্ছে। এই অভিজ্ঞতা জানি না আর কার আছে, যে আকাশে বৃষ্টি, তার মাঝেও যেটা করতে এসেছে সবাই সেই জায়গা থেকে কিন্তু কেউ বিচ্যুত হয়নি। নিজেদের দাবি, নিজেদের সম্মান রক্ষার জন্য যে লড়াই, যে মিছিল, সেটা কিন্তু চলছে। প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু কোনো কিছুই তার কাছে কেউ মাথা নোয়াবার মতো অবস্থাতে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি পিছনের মিছিলটা, সামনে দেখতে পাচ্ছি এইখানেতে সামনের মিছিল। এই মিছিল কিন্তু অলরেডি প্রায় 1 ঘন্টা হলো যে আমাদের মিছিলের সামনের অংশ গন্তব্যে পৌঁছে গেছে। এত বড় মিছিল যে সংগঠিত হয়েছে, এর জন্য উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ। সকল ভুক্তভোগী মাস্টারমশাইদের হয়ে এই যে লড়াই, যারা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও এখানে এসেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা আসতে পারেননি, একটাই কথা বলবো যে আপনারা এই যে ঐতিহাসিক মুহূর্তের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে রয়ে গেলেন। আপনারা দেখতে পেলেন না আপনার ক্ষমতা কত, আপনি দেখতে পেলেন না উস্থির প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা প্রতিনিধি যখন বলছিল যে সংখ্যায় কথা বলবে, আসুন সকলকে দেখিয়ে দিই আমাদের ক্ষমতা কত, আপনি তখন শোনেননি।
আপনি বিশ্বাস করতে পারেননি যে এত মানুষ আসতে পারে। এই অনাচার মানছি না, মানবো না। তাই ভবিষ্যতে যখন উস্থি বলবে চলুন সবাই মিলে রাস্তায় নামি, দ্বিতীয়বার ভাবার প্রয়োজন নেই। রাস্তায় নামবেন, দেখবেন আপনার মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটছে নিজের দাবিতে, আর সেই দাবি অবশ্যই পূরণ হতে বাধ্য। তাই আবার বলছি, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, শিক্ষক ঐক্য জিন্দাবাদ। কলকাতার বুকে শিক্ষক শিক্ষিকাদের সুনামি জেলা সভাপতি কোনো রকম ভাবে আমরা এটা মিছিল বলতে পারছি না, এটা সুনামি বলতে পারছি, যে সুনামি আছড়ে পড়েছে। যে সুনামি আজকে আমরা দেখতে পাচ্ছি, এত বৃষ্টির মধ্যে এত বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু আমাদের মনে হচ্ছে যেন পুষ্প বৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে। কারণ আমরা জানি যখন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পথে নামে, সেদিনকে কিন্তু জয় ছিনিয়ে নিয়ে আসে। আজ জয় ছিনিয়ে নিয়ে আসার প্রথম ধাপ আমরা অতিক্রম করতে চলেছি, এবং দেখতে পাচ্ছেন যে এই ওয়েদারেও হাজার হাজার বীর মিছিলের শুরু যখন পৌঁছে গেছে রানী রাসমণি অ্যাভিনিউতে, শেষটা তখনও শোভন মল্লিক স্কোয়ারের একদম শেষ প্রান্তে রয়েছে। তার মানে কিভাবে আমরা এখানে এসে পৌঁছচ্ছি সেটা বুঝতে পারছি। আমরা এই প্রতিকূল পরিবেশে, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু এতটুকু বিচলিত নই। আমরা আমাদের জয় ছিনিয়ে নিয়ে আসবই। আমরা জানি টেট দিতে হবে না। টেট নামক যে অসম্মান শিক্ষকদের প্রতি করা হয়েছে, সেই সম্মান আমরা পুনরুদ্ধার করেই ছাড়বো। আমরা চাকরি দিয়ে সব নিয়ম মেনে আমরা চাকরি পেয়েছি, তারপরও যদি বলে যে আর 2 বছরের মধ্যে আমার চাকরি চলে যাবে টেট না পাস করলে, সেই জন্য আমরা এই প্রতিবাদ। নমস্কার, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমি সঞ্জিত চক্রবর্তী ইন সার্ভিস টেট নিয়ে কিছু কথা বলছি। দেখুন, শিক্ষকদের জন্য এই সর্বনাশা টেট মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার বলে শিক্ষকদের জীবনে আগামী দিনে ভবিষ্যতে অন্ধকার নামিয়ে আসতে চলেছে। সিভিল আইনের কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানুষের জীবনে যে কী ভয়াবহ পরিস্থিতি আগামী দিনে তৈরি করতে পারে, সেটা মানুষের মনে কতটা ছাপ ফেলেছে সেটা আজকের মিছিলে প্রমাণিত। আপনারা যারা এলেন না তারা ভুলে যাবেন না 2016 সালের কথা। 2016 সালের ক্যান্ডিডেটদের কিন্তু সবাই রাস্তায় নামেনি বলে কিন্তু তাদের চাকরিটা গেছে, তাদের ABCD প্ল্যানিংয়ের কথা বলা হয়েছে। আমরা কিন্তু সেই রাস্তাতেই যাব না। আমাদের একটাই দাবি, ইন সার্ভিস টেট এটাকে প্রত্যাহার করতে হবে। তার জন্য যদি যত দূর যেতে হয় যেতে হবে, এবং তার সাথে সাথে একটাই আমাদের ট্যাগলাইন, আমরা টেট দিতে পারি কিন্তু কেন দেব। সেই জন্য সবাই উস্তি ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাথে থাকুন, পাশে থাকুন, আন্দোলনে আসুন। সভাপতি এবং সহসম্পাদক সাকিব ঝা, সাকিব জানি না আরো একটু করে হয়তো আরো মুসলমানের বৃষ্টি নামবে, কিন্তু আমার ভাই বোনেরা, আমাদের যারা উস্তিয়ানরা আছে, তাদের এই যে অদম্য সাহেব, এবং তাদের বৃষ্টিতেও ছিলাম, 23 সালেও ছিলাম, এবং সংগ্রামী যৌথ মঞ্চ গঠন হওয়ার যে মূল চাবিকাঠি, যদি কম্পিউটারের মেন সিপিইউটা মেন হয়, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের সিপিইউ হলো এই উস্তিয়ান নাই। এই সংগ্রামী যৌথ মঞ্চ তাকে টিকিয়ে রেখেছে 77 দিন ধরে। এই ঝড় জল বৃষ্টি জল কাদায় আমরা যে আছি, উস্তিয়ানরা তাদের সাহায্য করছে, এবং আমরা অবশ্যই তাদের মিলিয়ে চলছি। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ আমরা এই পশ্চিমবঙ্গের সমস্ত ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত রাস্তায় নেমেছি। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠন, একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন। আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি। কেন আমরা পথে নামতে বাধ্য হয়েছি? কারণ গত 2025 সালে আমরা সেপ্টেম্বর মাসে দেখেছিলাম যে মাননীয় সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করছেন অথচ টেট পাস করেননি, তাদের প্রত্যেককে টেটের আওতায় আনতে হবে। আমাদের বক্তব্য, 2009 সালে RTE অ্যাক্টের পর থেকে
এই টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট নামক পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের রাজ্যে 2012 সালে প্রথম টেট পরীক্ষা হয়েছে, তারপর 2014 সালে টেট পরীক্ষা হয়েছে। সেই টেট পাস করে টেট একটি প্রবেশিকা পরীক্ষা, সেই টেট পাস করে শিক্ষকরা সেই যোগ্যতা মান পর্ব উতরে তারপর তারা শিক্ষকতা যোগদান করছেন এবং সম্মানের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। আজ এই পশ্চিমবঙ্গে থেকে শুরু করে সমগ্র ভারতের সমগ্র রাজ্যে, সমস্ত রাজ্যে শিক্ষকরা দীর্ঘ 15 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর শিক্ষকতা করছে। যারা যারা 55 বছর বয়সের নিচে রয়েছেন তাদের প্রত্যেককেই এই টেট পরীক্ষা দিতে বলা হয়েছে এবং শুধুমাত্র এই টেট পরীক্ষা দেওয়া নয়, এই টেট পরীক্ষা পাস করতে হবে 2028-এর 31 আগস্টের মধ্যে, এবং যদি না পাস করতে পারেন তারা অযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের প্রত্যেককে চাকরি থেকে বাধ্যতামূলক ভাবে অবসর নিতে হবে, মানে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। আমাদের প্রশ্ন, আমরা এই আইনের এই আইনের আমরা প্রতিবাদ করছি। আমরা থেকে যে বছরে রিক্রুটমেন্ট প্রসেস, যে বছরে রিক্রুটেড হয়েছি সেই বছরের রিক্রুটমেন্ট প্রসেসের নিয়ম অনুযায়ী একটা যোগ্যতা মান অনুযায়ী নিয়োজিত হয়েছে। টেট একটা প্রবেশিকা পরীক্ষা, এটা কোনো ডিগ্রি নয়, এটা কোনো কোয়ালিফিকেশন নয়, যোগ্যতা নয় যে আমাদেরকে সকলকে বাধ্যতামূলক ভাবে সেটাকে পাস করতে হবে। এবং যে নিয়মটা এখন শুরু হলো, 2009-এর পর শুরু হলো, 2011 পর থেকে নিয়মটা চালু হলো, রেট্রোস্পেক্টিভ এফেক্ট কিভাবে তার হতে পারে, অর্থাৎ 2011-র আগে যারা নিযুক্ত হয়েছে তারা কিভাবে এই নিয়মের আওতায় আসে। তাহলে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, যে সমস্ত ডাক্তারবাবুরা এখন ডাক্তারি করছেন, পূর্বের নিয়মে নিযুক্ত হয়েছেন, তাদেরকে এখন আবার নিয়োগ দিতে হবে? যে সমস্ত বিচারপতিগণ, মহামান্য বিচারপতিগণ বিচার প্রক্রিয়া চালাচ্ছেন, তাদের কি আবার সেই নতুন করে পরীক্ষায় যোগ্যতা মানের পরীক্ষা দিতে হবে? তাদের কি আবার যোগ্য বলে নিজেদেরকে পরীক্ষা দিতে হবে? এই নিয়ম হতে পারে না, এটা চরম অমানবিক নিয়ম এবং এটা একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। তার কারণ এটা একটা ছাঁটাই প্রক্রিয়া। এইভাবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা সরকারি ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন একে একে তাদেরকে ছাঁটাই করা হবে। আমরা এই নিয়মের বিরোধিতা করছি এবং এই রাজ্যে যে নতুন সরকার বর্তমানে শাসন ব্যবস্থা চালাচ্ছেন, তারা বিগত দিনে যখন ভোটের প্রচার করেছিলেন, তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে এই সরকারের, নতুন সরকারে আমাদেরকে নিয়ে এলে আমরা অর্ডিন্যান্স জারি করে, কেন্দ্রীয় সরকারকে বলে অর্ডিন্যান্স জারি করে শিক্ষক শিক্ষিকাদের উপর যে এই হঠাৎ করে টেটের খাড়া নেমে এসছে তার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনিও এসেছিলেন, তিনিও বলে গেছেন যে সরকার বদলালে তাদেরকে, আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের এই টেটের আওতার বাইরে তিনি নিয়ে আসে অর্ডিন্যান্স জারি করবেন, আমাদেরকে আর পথে নামতে হবে না। এখনো আমরা দেখতে পাচ্ছি তাদের তরফ থেকে কোন রকম সদিচ্ছা বা সদুত্তর নেই, তাই আমরা পথে নেমেছি। আমরা তাদেরকে জানাতে চাই, আপনারা আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রাখুন, অর্ডিন্যান্স জারি করুন, এই অমানবিক অসম্মানজনক রায়কে পরিবর্তিত করুন, অর্ডিন্যান্স জারি করুন এবং শিক্ষক শিক্ষিকাদেরকে টেটের আওতার বাইরে নিয়ে যান। তার জন্য আমরা পথে নেমেছি। আজ আমাদের সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল হয়েছে, রানী রাসমণি রোডে সমাবেশ হচ্ছে। এখান থেকে আমাদের দুটো ডেপুটেশন টিম, একটা শিক্ষা সচিবের কাছে যাবে বিকাশ ভবনে, একটা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবেন এবং সন্ধ্যাবেলা মাননীয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে আর একটা ডেপুটেশন টিম যাবে। এই তিনটে পৃথক ডেপুটেশন টিম আজকে আমরা যাবে এবং আমরা তাদের কাছে এটাই বলতে যাব যে নিয়ম চালু করা হয়েছে রেট্রোস্পেক্টিভ টেটের ইন সার্ভিস টেট, সেই নিয়মটা যাতে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন বলবৎ হবে না। আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের হয়ে তদবির করুন এবং আমাদেরকে এই টেট থেকে মুক্তি দিন। আপনাদের আরেকটা সুখবর দিই, আপনাদের টেটের কেমন আছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ক্যান্ডিডেট পাওয়ার ব্যাপারে পুরো মাত্রায় রয়েছে, খুব শীঘ্রই আপনারা সুখবরটা পাবেন। এই মহামিছিলে বিপুল সংখ্যক জমায়েত, যেটা হচ্ছে কলকাতায় একটা জনপ্লাবন দেখা গেছে। গরিনা ক্রসিং প্রায় ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ ছিল। আমরা যদি চাই না এই অবরুদ্ধ থাকুক, অবরুদ্ধ ছিল এত মানুষের সমাগম যেটা কল্পনাতীত, এর আগে মনে হয় এত সমাগম কলকাতার ভিতরে হয়নি। রেট্রোস্পেক্টিভ টেট যেটা, সেইটাকে বাতিল করার দাবিতে আমাদের এই আন্দোলন আরো তীব্র করা হবে, এইটুকু আমরা আশাবাদী প্রত্যেকের কাছে।
রেট্রোস্পেক্টিভ টেটের যে আমরা দিতে চাই না তার বিরুদ্ধে যে মিছিল হয়েছে, এই মিছিলের যে সমাগম, শিক্ষকদের যে প্রতিবাদ, এর জন্য শিক্ষক সমাজকে কুর্নিশ জানাই এবং আমরা মনে করি এবং এটাকে মানাতে বাধ্য করব যে এই রেট্রোস্পেক্টিভ টেট বলে কিছু হতে পারে না। কারণ আমরা যখন একটা সিস্টেমে এসেছিলাম সেই সময় পরীক্ষা পদ্ধতি যা ছিল সেই পরীক্ষা পদ্ধতির নিয়ম মেনেই আমরা পরীক্ষা দিয়েছি। এখন যদি পরীক্ষা পদ্ধতি বদলায় তাহলে কেন আমাদেরকে আবার সেই পরীক্ষায় বসতে হবে? এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই জন্যই আমরা আজকে বৃষ্টিতে ভিজেও এই মিছিলে অংশগ্রহণ করেছি। হাজার হাজার শিক্ষক আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। দাবি একটাই, এই টেট আমরা মানছি না। এই টেট আমাদের যে শিক্ষকদের পরিপন্থী। কারণ যে শিক্ষা ব্যবস্থায় যখন যা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা নিয়োগে এসেছি। এখন যদি পরীক্ষা পদ্ধতি পাল্টায় আমরা কেন সেটা পাল্টাবো? তাহলে কি 2001-এ যারা উচ্চ মাধ্যমিক 200 নম্বর পরীক্ষা দিয়েছিল 2 বছর ধরে পড়ে এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, তাহলে কি এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সে বাতিল হয়ে গিয়ে আবার নতুন করে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে? এটা কখনোই হতে পারে না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। যতদিন না এই রেট্রোস্পেক্টিভ টেটের সমাধান হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। आप सभी को संग्रामी अभिनंदन। मैं अपना वक्तव्य यहीं पे विराम करता हूँ। कुर्सी यूनाइटेड प्राइमरी टीचर्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद जिंदाबाद। আজকে আমরা স্টেটের যে অন্যায় রায় মাননীয় সুপ্রিম কোর্টের থেকে দেওয়া হয়েছে সেই অন্যায় রায়ের বিরুদ্ধে আমরা ডাক দিয়েছিলাম যে একটা মহা মিছিলের। কিন্তু এত শিক্ষক শিক্ষিকারা কেন এলেন? এখানে তো আমাদের সুপ্রিম কোর্ট নেই, এখানে তো দিল্লির সরকার নেই। তারা কি এটার জন্য এলেন যে এইটা আমাদের প্রথম একটা বার্তা যে যত বৃষ্টি হোক, যত আবহাওয়া প্রতিকূল হোক, সেটা যেরকম প্রতিকূলতাই হোক না কেন আমরা তার সামনে মাথা উঁচু করে সিদ্ধান্ত সোজা করে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। টেটের কথা বলছে, আজকে যদি আমাদের টেটটা না দিলে আমরা যদি অযোগ্য হয়, তাহলে যে সমস্ত শিক্ষক ছাত্রছাত্রীরা আমরা এতদিন ধরে পড়ালাম, কেউ 20 বছর কেউ 30 বছর, তারা শিক্ষিত হয়েছে। তো যদি তারা শিক্ষিত না হয়ে থাকে তাহলে তারা যখন দেশের কাজে অংশ নিচ্ছে তাহলে তারা কি ঠিক করছে? মাননীয় বিচারপতি নিজেও কি টেট পাস করা কোন শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেছে? এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, তারা কি করছিল? 2017 সালে নাকি অ্যামেন্ডমেন্ট হয়েছে। কোন নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারপর যে টেট পাস করতেই হবে? ট্রেনিং তো 2 বছরের আপডেট করানোর জন্য নোটিশ দিয়েছিল। এনসিটি কেন নোটিশ দেয়নি? কেন কেন্দ্র সরকারের স্কুলগুলোতেও টেটের বিষয়ে বাধ্যতামূলকের নোটিশ কিছু দেওয়া হয়নি? এটা একটা বৃহত্তর চক্রান্ত নয় তো? আমাদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে শিক্ষকদেরকে স্কুল থেকে ছাঁটাই করার। এখনো যদি আমরা সব শিক্ষক শিক্ষিকারা একসাথে যোগদান না করতে পারি তাহলে আমাদের কিন্তু সামনে খুবই বিপদ। আশা করব কেন্দ্র সরকারও বিষয়টাকে সহানুভূতির সাথে দেখবে। সবাইকে ধন্যবাদ দেবো যে এই বৃষ্টির মধ্যেও এত কষ্ট করেও এখানে এসেছেন। ধন্যবাদ দেবো সংগ্রামী যৌথ মঞ্চকে, ধন্যবাদ দেবো পুলিশ প্রশাসনকেও তাদের সহযোগিতা করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমরা অন্যায় টেটকে রুখবো এই কথা দিই। করে শিক্ষকদের একটা পেশাগত নিশ্চয়তার দিকে একটা রায় দেবে। যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এখনো পর্যন্ত আছেন তাদের জন্য শুধু ধন্যবাদ নয়, তাদের জন্য বুক ভরা ভালোবাসা। সঞ্জয় বলল যে, চন্দন বলছিল যে আমি ভিজিনি, আমি পুরো কাক ভেজা হয়েই ওখানে গিয়েছিলাম। আসলে যেসব মানুষের ভিতরে আগুন থাকে তাদের উপরে জল বেশিক্ষণ থাকে না, জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুধু আমি একা নই, আমি এই কথাটা আপনাদের সকলের উদ্দেশ্যে বললাম। আমাদের প্রত্যেকের ভিতরে আগুন প্রজ্বল্যমান বলেই এত বৃষ্টিতেও এখনো পর্যন্ত এত মানুষ মাথায় বৃষ্টিকে উপেক্ষা করে নিজের অধিকারের দাবিতে লড়ছেন। লড়াইটা হচ্ছে এটাই, আজকে সেই দিন যে দিনে আজ থেকে 7 বছর আগে সল্টলেকের ওই ওয়াই চ্যানেলে
আমাদের ঐতিহাসিক আন্দোলন শুরু হয়েছিল বেলা 1:30 থেকে। আমাদের সাথীরা তাদের বদলিপ্রাপ্ত সাথীদেরকে ফেরানোর জন্য অনশনে বসেছিলেন এবং তার সাথে আমাদের বেতন কাঠামো সংশোধন। আমি আজকের দিনে আমাদের সেই সব বীর অনশনকারী সাথীদের প্রত্যেকের চরণে সংগঠনের সম্পাদক হিসেবে প্রণাম নিবেদন করছি এবং তারই সাথে আমাদের যে সাথীদেরকে বদলি করা হয়েছিল দূর দূরান্তে তাদের সকলের বীরত্বের প্রতি আমার নতমস্তকে প্রণাম। লড়াই এমনি এমনি হয় না, লড়াইয়ের জন্য তার ক্ষেত্র প্রস্তুত করতে হয়। আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করে এখন যে মহিরুহে পরিণত হয়েছি সেটা আমরা জানান দিলাম আজকে। অনেকে বলছেন যে ইউপিডিডব্লিউএ এবং এসজেএম নাকি সরকারের পালে হাওয়া বইতে এখন হাওয়া মোরগ হয়ে গেছে। আরে হাওয়া মোরগ তারা হয় না। হাওয়া মোরগ দিয়ে হাওয়ার গতিবেগটাকে বোঝা যায়, হাওয়ার অভিমুখটাকে বোঝা যায়। আর আমরা সেই হাওয়াকে কেটে বিদ্যুৎ উৎপাদনকারীর দল। আমরা চিরকাল এই রকমই থাকি, আমরা কোনো কালে হাওয়া মোরগ হই না। অনেকে ভাবছেন বোধহয়, আমি দেখলাম অনেকে মন্তব্য করছেন সাধারণ মানুষ, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কি করবেন। হয়তো মুখ্যমন্ত্রীর ভিতরেও সেই ধারণা আছে যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি ঢুকবো না। আমরা আপনাকে ঢুকতে বলছি না, আমরা বলছি না যে আপনার অবস্থানটা সুপ্রিম কোর্টের বিপরীতে হোক। আমরা জানি যে আপনার জায়গা থেকে সেই অবস্থান আপনি নিতে পারেন না, কিন্তু আমরা অন্য সমাধান সূত্র দিচ্ছি। সমাধান সূত্রটা কি? যে এনসিটি 1995 সালে তৈরি হলো এবং তারপর থেকে প্রত্যেকটা শিক্ষক নিয়োগ, বিভিন্ন রাজ্যে প্রত্যেকটা রাজ্যে শিক্ষক নিয়োগ কিভাবে হবে সেই নিয়ম নীতিগুলোকে বেঁধে দিল। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেই এনসিটির বেঁধে দেওয়া নিয়ম নীতি অনুযায়ী শিক্ষক নিয়োগ হয়েছে, তার প্রবেশিকা পরীক্ষা হয়েছে। আমরা বলছি যে এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিন, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান যে ওই যে নিয়োগপত্রগুলো ছিল, মানে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল, সেই নিয়োগ প্রক্রিয়াটাকে বর্তমানে সার্টিফাই করা হোক যে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু স্টেট। এটা যদি করা হয় টেটের ঝামেলা থেকে সকলে মুক্ত হবেন। অন্য রাস্তা কি আছে? রাজ্য সরকার আবেদন করুক কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কাছে এবং এনসিটির কাছে যে আপনারা রিভিউ পিটিশন করুন। আপনাদের পক্ষ থেকে রিভিউ পিটিশন যায়নি, দরকার হলে কিউরেটিভ পিটিশনে যাক। রাজ্য সরকার পার্লামেন্টকে বলুক যে আপনাদের পাস করা আইন যখন পাস হচ্ছে এবং তারপরে যখন সংশোধনী হচ্ছে, সেই সংশোধনীর সময়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে মানে সুপ্রিম কোর্টের XYZ বিচারপতি তার অপব্যাখ্যা করে লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি খেতে চাইছেন। আমাদের আইন পাশের উদ্দেশ্য এটা ছিল না যে টেটটাকে ম্যান্ডেটরি করতে হবে। আমাদের আইন পাশের উদ্দেশ্য ছিল ডিএলএড বা বিএডটাকে ম্যান্ডেটরি করতে হবে। সেটা তো অলরেডি হয়ে গেছে। তাহলে এটাকে নতুন করে ওপেন করা হোক এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আইন পাস করেছিলাম তাকে মান্যতা দিয়ে নতুন করে মামলাটা শোনা হোক এবং এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এবং সবশেষ রাস্তা কি আছে? পার্লামেন্টে দাঁড়িয়ে তারা নতুন করে অধ্যাদেশ নিয়ে আসতে পারেন এবং সেটা সংশোধনী এনে পড়ে শিক্ষক শিক্ষিকাদেরকে এখান থেকে মুক্ত করতে পারেন। কিন্তু এই যা কিছু বললাম এর সবকিছু নির্ভর করছে রাজ্যের সরকার এবং শিক্ষা দপ্তরের সদিচ্ছার উপরে। একটা বিপর্যয় যে হয়েছে তারা আনঅফিসিয়ালি এটা প্রত্যেকে স্বীকার করছেন যে এই রায় একটা বিপর্যয়। তাহলে বিপর্যয় যদি হয়ে থাকে, বিপর্যস্ত মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের সবসময় থাকে। সে রাজ্য সরকার সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যদি এড়িয়ে যান তাহলে বলে রাখি, এড়িয়ে যাওয়ার রাস্তা বন্ধ করতেও আমরা জানি। এত সহজে লড়াই করা মানুষ তাদের লড়াইটা যে ভুলে যায় না সেটা সকলকেই মনে রাখা প্রয়োজন। আমরা কোনো হুমকি হামকা দিচ্ছি না। আমরা চাই এই রাজ্যের শিক্ষার সঠিক এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। শিক্ষাটা একটা মানসিক বিষয়। শিক্ষা কোনো যন্ত্র নয় যে আপনি যাবেন আর শরবত করে খাইয়ে দেবে আর আপনি শিক্ষা লাভ করে নিলেন। শিক্ষা সেখানে মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মানসিক আদান প্রদানের বিষয়। আপনি যদি দিনের পর দিন শিক্ষকদেরকে জীবন যন্ত্রণার মধ্যে রাখেন
তাহলে সেই শিক্ষা কোনোদিন সম্পূর্ণ হতে পারে না। রাজ্য সরকারকে ভাবতে হবে যে তারা কি চান। তারা যা চাইবেন আমাদেরকে জানান, আমাদের সেই রায় যদি পছন্দ না হয় তা রাজ্য সরকারের বিরুদ্ধেও আরো বৃহৎ শক্তি নিয়ে আমরা আসবো, তাই তো? আমাদেরকে যেন টেকিং ফর গ্রান্টেড যেন কেউ না নিয়ে নেয়। আমরা কারো অনুগত নই। আনুগত্যটা আমরা ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে ন্যায় থাকে। যখন ন্যায় শব্দটা অন্য জায়গাতে রেখে দিয়ে এসে পরে ঘটনাকে পরিচালিত করা হয়, তখন আমাদের আনুগত্য কারোর আশা না করাটাই ভালো। আর বিগত 8 বছর ধরে সরকারের সাথে প্রবল লড়াই করে যখন টিকে থাকতে পেরেছি, সুতরাং আমাদের অস্তিত্ব বোধ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা কাউকে ভয়ও করি না। আমাদের অস্তিত্ব কারোর আনুগত্যের সাপেক্ষে নয়। আমাদের অস্তিত্ব আমাদের লড়াইয়ের যে মর্যাদা এবং লড়াইয়ের যে কৌশল আর আমাদের লড়াইয়ের যে স্পৃহা তার উপরে নির্ভর করে থাকে, এবং সেটা থাকবেও। আপনারা অনেকে এসছেন, সবাই গ্রান্টিনেড খাতের। নিশ্চিত থাকুন, গ্রান্টিনেডের যে বকেয়া, সেই বকেয়ার পাই পয়সা আমরা আদায় করব শুধু নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা মিটিয়ে দেবেন। অপেক্ষা করতে বলেছেন, একটা সহযোগিতা চেয়েছেন। সেই সহযোগিতা করতে আমরা মনে হয় যে আমরা প্রস্তুত সকলে। বলেছেন যে ক্যাশ পয়সা নেই, অসুবিধা হচ্ছে, টাকাটা জোগাড় করতে দিন, কারণ এখনই অর্ডার করলে পেনশনারদেরকে এবং গ্রুপ ডিদেরকে এখনই পয়সা রিলিজ করতে হবে। আমরা বলেছি যে সেই অপেক্ষা আমরা করতে রাজি, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আপনারা নোটিফিকেশনটা দিন। সেটাকে নিয়ে দড়ি টানাটানি চলছে, আশা করি নোটিফিকেশন হয়ে যাবে। চলুন, এই যে শিক্ষককুল আমরা এসেছে, রাজ্য সরকারকে এটাও বলতে চাই যে এই রাজ্যের শিক্ষার হাল ফেরাতে গেলে কিন্তু আমাদেরই উপরেই তাকিয়ে থাকতে হবে আপনাকে, এবং সেখানে ভয় ভীতি দিয়ে নয়। ভয় ভীতি দিয়ে যে কিছু হয় না সেটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। যা কিছু হবে এই রাজ্যের পর থেকে ভালোবেসেই হবে। ভগবান রামকে নিয়ে রাজনীতি করলে পরে সেখান থেকে ভালোবাসা আউট আর ভয় ইন করলে পরে সেখানে রামের অস্তিত্ব থাকে না। রামকে যদি এখানে প্রতিষ্ঠিত করতে হয়, সেখানে নাগরিকদের প্রতি, সেখানে আমাকে সম্মান দেওয়া মানুষের প্রতি কিন্তু সম সম্মান প্রদর্শন করতে হবে। এর অন্যথা হলে পরে সেখানে ভগবান নাম থাকতে পারেন না। যা থাকে সেটা হয়তো ঔরঙ্গজেব বা অন্য কিছু। যে কথাটাই মঞ্চ থেকে না বললেই নয়, সমাজ যে অবনমনের জায়গায় গেছে, চলুন আজকে এই আকাশের বৃষ্টিকে সাথে রেখে সাক্ষী করে আমরা এখানে প্রতিজ্ঞা নিই যে এই সমাজটাকে, পশ্চিমবঙ্গের মানুষের, সাধারণ মানুষের এই যে দেউলিয়াপনা, এই যে মানসিক দৈন্যতা, তাকে ঠিক করার দায়িত্ব এই রাজ্যের শিক্ষককুল নেবে। শুধু কথার কথা দিয়ে নয়, নিজেদের জীবন এবং নিজেদের কর্ম দিয়ে উদাহরণ করেই সেই কাজ তারা করবেন। কি আমরা পারবো তো নাকি? আপনাদের মধ্যে এত লড়াইয়ের আগুন, সেই আগুন দিয়ে এই রাজ্যের ধান্দাবাজ মানুষদের ধান্দাবাজি এবং অসততাকে পুড়িয়ে ছারখার করতে হবে। তার দায়িত্ব নিতে হবে আমাদেরকে। আমরা জানি যে আমরা পারবো। এত বড় জগদ্দল পাথরকে যখন আমরা সরাতে পেরেছি, তখন আমরা যে কোনো কাজই করতে পারি। আর আজকের যে জমায়েত, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তার এই যাবৎকালের যে ইতিহাস, সেই ইতিহাসের সর্বোচ্চ জমায়েত। যারা এসেছেন তাদের সকলকে আবার ধন্যবাদ। যারা আসতে পারেননি, আগামী রাজপথ আপনাদের পথ চেয়ে থাকলো। উস্তি ছিল দল রাজনীতি নিরপেক্ষ হয়ে, উস্তি আছে দল রাজনীতি নিরপেক্ষ হয়েই আছে, উস্তি ভবিষ্যতেও থাকবে, দল রাজনীতি নিরপেক্ষ হয়েই থাকবে। এবং আজকে উস্তির সর্বকালীন সভা, জমায়েত তো বটেই, জমায়েত যখন হয়েছে তখন তো মিছিল হবেই। চন্দন বড় ছোট ছোট শব্দের মজে থাকে আর কি। জমায়েত মানেই তো মিছিল। সর্ববৃহৎ জমায়েত আমরা দেখেছি। বহু সাথী আসতে পারেননি, আসবেন আবার সকলেই। এই লড়াই আমাদেরকে জিততে হবে। এটা আমাদের মানে নিজেদের অস্তিত্বের লড়াই। এই লড়াই এত সহজে আমরা ছেড়ে দিতে পারি না। কেউ কিছু কথা বলবেন আর কিছু বাক্যে নিজের মতামত জানাবেন, এটা হতে পারে না। সরকারকে দায়িত্ব নিতে হবে, এই রাজ্যের শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভাষাতে কেন্দ্রের দিকে দায় ঠেলেছেন,
এটা তার নিজের যে পদ, সেই পদের প্রতি অবমাননা করেছেন বলে আমরা মনে করি। আজকে আমরা শিক্ষা দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি। আজ ওখানে মুখ্যমন্ত্রীর বৈঠক আছে শিক্ষা সংক্রান্ত, প্রায় সকলেই ব্যস্ত ছিলেন। শিক্ষা দপ্তর থেকে প্রাথমিকের টেট যারা দেখেন তাদের সাথে আলোচনা হয়েছে, ভবিষ্যতে আবার একটা আলোচনা হবে। ল ডিপার্টমেন্টের সাথে আমরা এর লিগালিটি বোঝাবো, আমাদের যে কথাগুলো বলছি। 4টের পরে নবান্নের ডেপুটেশন আছে এবং আজকে 7টার পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দেব। আমরা বসে নেই এবং তারপরে আপনারা কিউরেটিভ পিটিশনের কথা শুনতে চাইছেন, কিউরেটিভ পিটিশনেও আমরা প্রস্তুতি নিচ্ছি, অপেক্ষা করুন। গোটা ভারতবর্ষ জুড়ে লড়াইয়ের কথা বলছেন, তার প্রস্তুতিও চলছে। কিন্তু সমস্যাটা হলো শিক্ষকদের মধ্যেও পায়ে পড়ে যাওয়া মানুষের অভাব নেই। আমরা ইন সার্ভিস টেট চাইছি, তাহলে তো আমি এই যে ভুল সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে সেটাকে মেনে নিলাম। আমার কথা হচ্ছে যে সরকার কিন্তু সংঘাতে না গিয়েও তার রাস্তা বের করতে পারেন, সেই রাস্তা সরকার খুঁজুক। আমরা কাউকে অসম্মান করতে চাই না, না সুপ্রিম কোর্টকে অসম্মান করছি, না রাজ্য সরকারকে অসম্মান করছি, না কাউকে অসম্মান করছি। আমরা রাস্তা খুঁজছি। আর আগামী 22 তারিখ আরও একটা ডেপুটেশন হবে আমাদের মধ্যে। আমাদের আইনজীবী, টেট মামলাতেও যিনি আইনজীবী ছিলেন সেই বিক্রম ব্যানার্জি এসেছেন, তিনি তার কথা বলবেন, ভবিষ্যতে আইনের কি রাস্তা আছে সেটাও বলবেন। আমি বিক্রমকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং কিছু বলতে অনুরোধ করছি। ভালো থাকবেন। ইউপিডিডব্লিউ জিন্দাবাদ, উস্তিয়ান জিন্দাবাদ, উস্তিয়ান জিন্দাবাদ। রেট্রোস্পেক্টিভ টেট মানছি না, মানবো না। রেট্রোস্পেক্টিভ টেট মানছি না, মানবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর লড়াইয়ে থাকুন।